ভারতের পশ্চিমবঙ্গ কলকাতায় পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ, নজর এড়াতে নতুন কৌশল। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক ৫। অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ হবে বললেন ফরহাদ মাজহার। জুলাই সনদ বাস্তবায়নে তৃতীয় দফায় রাজনৈতিক দলের সঙ্গে বসবে ঐকমত্য কমিশন। এবং সর্বশেষ থাকবে, বাংলাদেশে প্রযুক্তি নির্ভর একাধিক হাসপাতাল স্থাপন করতে চায় চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের কলকাতায় পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ, নজর এড়াতে নতুন কৌশল। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পরে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি বিপুল সংখ্যক নেতাকর্মী পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। দেশটিতে আশ্রয় নেওয়া নেতাকর্মীদের বড় অংশটি থাকে পশ্চিমবঙ্গ বা কলকাতায়। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে শুধু অবস্থানই করছেন না, দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। শুক্রবার ৮ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্স রাজনৈতিক কার্যালয় খুলেছে, সেখানে দলের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন। এদের অনেকেই মাত্র ১ বছর আগে বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শীর্ষ এবং মধ্যস্তরের নেতা। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাস আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করেছেন, তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক ও দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসা বাড়িতেই। বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা অন্য কোথাও ভাড়া করে। একটি বাণিজ্য ভবনের ৮ তলা লিফট দিয়ে উঠে বা দিকে গেলেই সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যালয়। করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা রয়েছে, তার মধ্যে একটিতে আওয়ামী লীগের পার্টি অফিস। স্থানীয়দের নজর এড়াতে নতুন কৌশল বেছে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাধারণত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো অফিসে যে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি রাখা হয়, এছাড়া দলীয় বিভিন্ন ব্যানার ফেস্টুন থাকে পার্টি অফিসে। তবে কলকাতার অফিসটিতে কোনো সাইনবোর্ড শেখ হাসিনার অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই। মানুষের নজর এড়াতেই এমন পদ্ধতি বেছে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন, নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আওয়ামী লীগের এক নেতা বিবিসিকে বলেছেন, ৩০ থেকে ৩৫ জনের মতো এই দফতরের হয়ে যায়, তবে একটি চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনো হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে সেখানে করা মুশকিল। দুই নেতাকর্মীদের হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকোয়েট বা কোনো রেস্তোরাঁ একটি অংশ ভাড়া নেওয়া হতো। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের, আটক ৫। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নগরীর বাসন থানায় মামলা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৭ আগস্ট রাতে নিহত তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন। বাসন থানার ওসি শাহিন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। বৃহস্পতিবার ৮টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের কাছে শত শত মানুষের সামনে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ বললেন ফরহাদ মাজহার। অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মাজহার। ৮ আগস্ট বেলা ১১টা ৫৯ নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এ লেখায় এমন মন্তব্য করেন। কালের কণ্ঠের পাঠকদের জন্য তা লেখাটা হুবহু তুলে ধরেছে। ২০২৪ সালে অভূতপূর্ব গণ অভ্যুত্থানে ১ বছর পার হয়ে এসেছি আমরা। জনগণ পুনরায় গণবিরোধী সংবিধান ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য
অকাতরে শহীদ হয়েছে, সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, নানানভাবে জুলুমের শিকার হয়েছে। 2025-এ এসে জুলাই ঘোষণাপত্রে ডক্টর ইউনূস পুরনো সংবিধান ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে নির্বাচনের ঘোষণা দিলেন। জনগণের এত আত্মত্যাগের নীল ফলটি কি? নির্বাচনের মাধ্যমে এস আলম সহ লুটেরা ও মাফিয়া শ্রেণীর হাতে পুনরায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা। তথাকথিত জুলাই ঘোষণার একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া গত 5 তারিখেই আমি দিয়েছি, কমেন্ট বক্সে দেখুন। গণ অভ্যুত্থানের পরপরই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য শেখ হাসিনার নিযুক্ত প্রেসিডেন্টকে বহাল রেখে এবং প্রেসিডেন্টের হাতে ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নিয়ে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে। শুরু থেকেই গণ অভ্যুত্থান নস্যাৎ করবার এই প্রতি বিপ্লবী চতুর্থ সম্পর্কে আমি সাবধান করেছি। পুরানা সংবিধান বাতিল করে নতুন রাষ্ট্র গঠনের ভূমিকা যে সরকার পালন করে তাকেই বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। মনে রাখা দরকার, শেখ হাসিনার চরম গণবিরোধী ফ্যাসিস্ট সংবিধানের অধীনে উপদেষ্টা সরকার গঠনের কোনো বিধান নাই। অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা গণ অভ্যুত্থান, অর্থাৎ জনগণ স্বয়ং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজির হওয়া জনগণের সার্বভৌম সাংগঠনিক ক্ষমতা একমাত্র বৈধ ক্ষমতা। গণ অভ্যুত্থান কোনো আইন বা সংবিধান মেনে ঘটেনি, বরং পুরানা আইন ও সংবিধান উৎখাত করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবার জন্যই জনগণ নিজেদের ফ্যাসিস্ট সংবিধান ও ব্যবস্থা উৎখাত করেছে। এর পরপরই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতি বিপ্লবী তৎপরতা শুরু হয়। 8 আগস্টে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান এবং তার গড়ে তোলা পুরা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার সংবিধান রক্ষা শপথ নিয়ে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়। অর্থাৎ 8 তারিখে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে একটি সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটানো হয়। ভূ রাজনৈতিক হস্তক্ষেপ ও স্পষ্ট হয়ে ওঠে। 18 আগস্ট 2024 জেফরি স্যাক বলেন, আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাংলাদেশ শুধুমাত্র সরকার দল ঘটেছে, তাহলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত আরেকটি সরকার রয়েছে। এই ধরনের সরকারের পক্ষে আসিফ নজরুল সাফাইও গেয়েছেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করায় তিনি বলেছেন, পৃথিবীতে কোনো দেশে সরকারের ভেতর সরকার থাকে না, পৃথিবীর সব সরকারের ভেতরে সরকার থাকে, যাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। আইন কিংবা রাজনৈতিক যে দিক থেকে আমরা বিচার করি না কেন, গণ অভ্যুত্থানের পরে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন বৈধ ছিল না। তাহলে অবৈধ সরকারের জুলাই ঘোষণাপত্র দেবারও কোনো রাজনৈতিক বা আইনি বৈধতা নাই। সেদিক থেকে জুলাই ঘোষণাপত্রে কি আছে বা কি নাই সেই সতর্ক অর্থহীন। যদি গণ অভ্যুত্থান এই সরকারের আইনি বৈধতার ভিত্তি না হয়, অন্যদিকে যদি শেখ হাসিনার সংবিধানে যা নাই তেমন অবৈধ সরকার গঠন করা হয়, তাহলে সে সরকারের কোনো ঘোষণারই আইনি বা সাংবিধানিক বৈধতা নাই। জুলাই সনদ বাস্তবায়নের 3য় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি ধরনের হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই 3য় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনায় বসবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনকালে একথা জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে রচিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে। প্রথম পর্বে রাজনৈতিক দলগুলোর ব্যাপক মতপার্থক্যের জন্যই 2য় দফার আলোচনায় যেতে হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ দলগুলো নমনীয়তা দেখানোয় অনেক বিষয় ঐক্যমত প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের ঐক্যমত্য হওয়া বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব হবে বলেও জানান তিনি। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলে জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলে মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশে প্রযুক্তি নির্ভর একাধিক হাসপাতাল স্থাপন করতে চায় চীন। বাংলাদেশে স্থায়ীভাবে প্রযুক্তি নির্ভর একাধিক হাসপাতাল গড়ে তুলতে চায় চীন। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রশিক্ষণ এবং রোবোটিক চিকিৎসা সহ বাংলাদেশের সঙ্গে সমন্বিত স্বাস্থ্যসেবার এক নতুন অধ্যায় শুরুর আগ্রহের কথা জানিয়েছে দেশটি। শুক্রবার 8 আগস্ট রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত নিহাও চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন
প্রদর্শনী 2025 শীর্ষক দিনব্যাপী এক্সপোতে এই আগ্রহের কথা জানায় দেশটি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ আমরা শুধু হাসপাতাল স্থাপন করতে চাই না, বরং এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই টেকসই, মানবিক এবং প্রযুক্তি নির্ভর। মাইলস্টোন দুর্ঘটনা সহায়তার অভিজ্ঞতা আমাদের আরও গভীর সম্পর্কের দিকে নিয়ে গেছে। তিনি বলেন, চীনের ও সরকারের বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশে হাসপাতাল নির্মাণ, চিকিৎসক পাঠানো, রোগী রেফারেল সুবিধা এবং স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী। এ সময় বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে ব্যাপক আগ্রহের কথা জানায় চীনের শীর্ষস্থানীয় 10টিরও বেশি হাসপাতালের প্রতিনিধিরা। তাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে হাসপাতাল গড়ার পাশাপাশি তারা চীনা বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে চিকিৎসা মানে যুগান্তকারী পরিবর্তন আশা করা হচ্ছে। এদিন এক্সপোতে অংশ নেওয়া চীনের শীর্ষস্থানীয় হাসপাতালগুলো রোগীদের জন্য বেশ কিছু বিশেষ সুবিধার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন অনসাইট কনসালটেশন, দ্রুত মেডিকেল ভিসা প্রসেসিং, আমন্ত্রণপত্র প্রদান, ভাষা অনুবাদ সহায়তা এবং বিমানবন্দর পিক আপ সার্ভিস। সবগুলো সেবাই বাংলাদেশি রোগীদের জন্য সহজে চীনে চিকিৎসার পথ খুলে দিচ্ছে। এক্সপোর আয়োজক প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার এর চেয়ারম্যান প্রকৌশলী কুরবান আলী বলেছেন, চীনের সঙ্গে এই স্বাস্থ্য সেতুবন্ধন আমাদের জন্য শুধুমাত্র সেবা নয়, বরং সক্ষমতা তৈরি ও প্রযুক্তির যুগে প্রবেশের পথ খুলে দিয়েছে।